সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, তাই না? বিগত দিনে আমি তোমাদের সাথে ক্লাস করেছি প্রথম চ্যাপ্টারের মনোবিজ্ঞান কাকে বলে, এর বিষয়বস্তু ও পরিধি। মনোবিজ্ঞান বিজ্ঞান কি? বিজ্ঞান নয়। প্রথম চ্যাপ্টারে অল্প কিছু বাকি আছে, সেটা আমাদের আরেকজন শিক্ষক আছেন, তোমরা জানো, তোমাদের স্যার বাকি ক্লাসটা নেবে। আজকে আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায়। দেখো, আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আচরণ ও আচরণের বিকাশ। কি অধ্যায়টার নাম? কি? আচরণ ও আচরণের বিকাশ, তাই না? তো ইতিপূর্বে আমি কিন্তু তোমাদেরকে জানিয়েছি আচরণ কাকে বলে, তাই না? তোমাদের জানা হয়ে গেছে না? আমরা এর মধ্যে জেনেছি যে মানুষ এবং প্রাণী জন্মের পর থেকে যা কিছু করে, অর্থাৎ সে তার জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে কার্যক্রমই করুক না কেন, সবই তার আচরণের অন্তর্ভুক্ত, তাই না? তো আমাদের দ্বিতীয় চ্যাপ্টারটার নামকরণ করা হয়েছে আচরণ ও আচরণের বিকাশ। দেখো কিরকম। আমরা আগেই বলেছি আচরণ কাকে বলে, অর্থাৎ একটা মানুষ বা প্রাণী ভূমিষ্ঠ হওয়ার, একটা বাচ্চা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আর তার মৃত্যুর আগ পর্যন্ত সে যে কার্যক্রমই করুক না কেন, সব কিছুই কিন্তু তার আচরণের অন্তর্ভুক্ত। তো আজকে আমাদের চ্যাপ্টারের নামকরণ হয়েছে আচরণ এবং আচরণের বিকাশ। দেখো, আসলে আমরা যে আচরণটা করি না কেন জন্মের পর থেকে এবং মৃত্যুর আগ পর্যন্ত, এই জন্মের পর থেকে একটা মানব শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন কিন্তু সে বেশি কিছু আচরণ করতে পারে না। পারে না? কি বলো? পারে না। কিন্তু সে কি আচরণ করে? দেখো, জন্মের পরে একটা মানব শিশু, অর্থাৎ কিনা যে ভূমিষ্ঠ হয় যে বাচ্চা শিশুটা, সে শুধুমাত্র মুখ দিয়ে একটু কান্না করতে পারে, ওয়া ওয়া করে একটু একটু কান্না করতে পারে, আর হাত পা নাড়াচাড়া করতে পারে, চোখে তাকাতে পারে, তাই না? এছাড়া কিন্তু আর কোনো আচরণ সে করতে তখন পারে না, কারণ তার তো কেবলমাত্র জন্মক্রম শুরু হলো। তো এই জন্মের পর থেকে আস্তে আস্তে বয়স বৃদ্ধির সাথে সাথে এবং পারিবারিক বা পারিপার্শ্বিক পরিমণ্ডলের সাথে তাল মিলাতে যে বড় হতে হতে তাকে কিন্তু অনেক আচরণ তাকে শিখতে হয়, তাই না? সে আস্তে আস্তে হামাগুড়ি দিতে শেখে, আস্তে আস্তে বড় হয়, উঠে দাঁড়াতে শেখে, আমরা বলেছি আগের ক্লাসে, তাই না? তারপর এক পা দু পা হাঁটতে শেখে, আছাড় খায়, পড়ে, ওঠে, বসে, এরকম করতে করতে আস্তে আস্তে হাঁটা শেখে, কথা বলতে শেখে, বিভিন্ন রকম কার্যক্রম শেখে, বিভিন্ন স্টাইল অনুকরণ করে। এসব কিছু তার শিক্ষণটা হয় কি করে? বয়স বৃদ্ধির সাথে সাথে। আর কিভাবে? পরিবেশের প্রেক্ষিতে। এই দেখো, বিভিন্ন রকম আচরণের ক্ষেত্রে কিন্তু বয়স বৃদ্ধি বা বয়োবৃদ্ধি এবং পারিপার্শ্বিক পরিমণ্ডল বা পরিবেশ বা দেশ কাল, এটা কিন্তু অনেক বড় রকমের ভূমিকা রাখে, তাই কি না? আমরা বিগত দিনে আচরণের শ্রেণীবিভাগ করে তোমাদের দেখিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। মনে আছে না তোমাদের? আছে। আমি আবার একটু স্মরণ করে দিই, তোমাদের সেই আলোচনায় আমি যাব না। আমরা আচরণকে ভাগ করেছিলাম সামগ্রিক আচরণ, খণ্ডিত আচরণ, মনে আছে না? আছে কি? আমি একটুখানি বলে নিই। সামগ্রিক আচরণ বলতে আমরা সেই আচরণকে বলেছিলাম যে একটা নির্দিষ্ট সময় একজন মানুষের একটা সমগ্র আচরণের সমাহারই সামগ্রিক আচরণ। একজন বক্তা যখন বক্তৃতা করে তখন তার হাত নাড়া, কথা বলা, তার বাচনভঙ্গি, তার স্টাইল সব সামগ্রিক আচরণের অন্তর্ভুক্ত। আর খণ্ডিত আচরণ কি? একটা একটা অংশ অংশ যখন ভাগ করি, তাই না? আচরণকে আবার আর দুই ভাগে ভাগ করেছিলাম আমরা, মনে আছে তোমাদের? ঐচ্ছিক আচরণ, অনৈচ্ছিক আচরণ। ঐচ্ছিক আচরণ মানে সেই আচরণ যে আচরণ আমি ইচ্ছা করলে হবে, না করলে করব না, না। অনৈচ্ছিক আচরণ মানে আমার ইচ্ছা ছাড়াই হবে, হৃৎপিণ্ডের ক্রিয়া, রক্ত চলাচল, শ্বাস প্রশ্বাস, এসব। আবার ভাগ করেছিলাম আমরা আচরণকে দুই ভাগে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ আচরণ, বাহ্যিক আচরণ। যাক, ওই আলোচনাতে আমি যাচ্ছি না, তবে তোমাদের মনে আছে, স্মরণ করিয়ে দিলাম। তো দেখো, আমরা বলছি যে এই আচরণ যে হয় এবং এই আচরণ যে ধীরে ধীরে বিকাশ লাভ করে, বিকশিত হতে থাকে, কেমন করে? দেখো, আমরা সেজন্য একটা উদাহরণ তোমাদের দিই। আমরা আগেই বলেছি, জন্মানোর পরে একটা মানব শিশু শুধুমাত্র হাত পা নাড়াতে পারে, আর কি করতে পারে? কান্না দিয়ে সে তার আত্মপ্রকাশটা জানায়। এরপরে সে কিন্তু কিছু করতে পারে না।
আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে সে বিভিন্ন রকমের আচরণ শেখে। এটা শেখে বিভিন্ন পারিবারিক বা পারিপার্শ্বিক পরিমণ্ডলে এবং বয়স বৃদ্ধির জন্যে, তাই না? আমরা একটা উদাহরণ এখানে এনে দিই। দেখো, একটা মানুষ বা প্রাণী যে আচরণ শেখে এর জন্যে তার পারিপার্শ্বিক পরিমণ্ডল বা পরিবেশ কতটা দায়ী, এই উদাহরণ থেকে তোমরা বুঝতে পারবা। উদাহরণটা দেখো কীরকম, আমি তোমাদের সামনে একদম তুলে ধরবো, দেখো স্পষ্ট হয়ে যাবে জিনিসটা কত সুন্দর। আমরা তাহলে কি বললাম? ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটা মানব শিশু কী করতে পারে? শুধুমাত্র কান্না করে আর হাত পা নাড়াচাড়া করে, তাই না? আচ্ছা, একটা গবেষণাধর্মী কথা যদি তোমাদের সামনে আমি তুলে ধরি, সেটা হচ্ছে এরকম যে একটা মানব শিশু যখন ভূমিষ্ঠ হয়, যখন সে শুধুমাত্র কান্নাকাটা করতে পারে, এই অবস্থায় যদি আমরা একটা পরীক্ষা করি তাদের নিয়ে, দেখো কেমন পরীক্ষা। পরীক্ষাটা হচ্ছে এরকম যে যখন ওই শিশুটা ভূমিষ্ঠ হলো এবং একটু কান্নাকাটা করতে পারলো, এই সময় এই রকম বয়সী আমি যদি বিভিন্ন দেশের কয়েকটা শিশু সংগ্রহ করি, ধরে নাও আমরা উদাহরণ দিই, একটা ইংল্যান্ডের থেকে একটা শিশু নিলাম, বাংলাদেশের একটা শিশু নিলাম, আমেরিকার একটা শিশু নিলাম, চায়নার একটা শিশু নিলাম, ইন্ডিয়ার একটা শিশু নিলাম, পাকিস্তানের একটা শিশু নিলাম, ঠিক ওই একই বয়সী, যারা কিনা শুধু কি করতে পারে? কি কান্না করতে পারে। এইবার এই শিশুদেরকে আমরা ঠিক রাখলাম, কোনটা বাংলাদেশের, কোনটা আমেরিকার, কোনটা ইংল্যান্ডের, কোনটা ভারতের, কোনটা চায়নার, আমরা ঠিক রাখলাম, তাই না? রাখার পরে এইবার এই বাচ্চাদেরকে আমরা একটা সুন্দর বেডে শুয়াই দিলাম। বুঝে নাও জিনিসটা কত সুন্দর, দেখো। এবার যখন তাদেরকে আমরা একটা জায়গায় শোয়ে রাখলাম, রাখার পরে গবেষণার কাজের জন্যে আমি যদি প্রত্যেকটা বাচ্চার গায়ে একটু করে আঘাত করি বা চিমটি কাটি, তাহলে দেখবা প্রত্যেকটা বাচ্চা কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া করবে। কি প্রতিক্রিয়া বলো তো? কি ধরনের প্রতিক্রিয়া করবে? সে কিন্তু কান্না করবে, ওয়া ওয়া করে কান্না করবে। এখন আমেরিকার যে শিশু, সেও কিন্তু ইংরেজিতে কাঁদবে না, বাংলাদেশের শিশু কিন্তু বাংলায় কাঁদবে না, ইন্ডিয়ার শিশু কিন্তু হিন্দিতে কাঁদবে না, পাকিস্তান বা চীনের শিশু কেউ কিন্তু উর্দুতে বা চাইনিজে কান্নাকাটা করবে না। প্রত্যেকের কান্নার ভাষা কিন্তু এক, ঠিক আছে না? বলো। এই যে বিভিন্ন দেশে শিশুদের আমরা এক জায়গায় করে আমরা একটু আঘাত করলে তারা যে কান্না করে, কান্নার ভাষা কিন্তু এক, একই ভাষা নিয়ে তারা কিন্তু জন্মায়। এরপরে কি হয়? এই শিশু যে আমেরিকায় বড় হয়, সে ইংরেজিতে কথা বলা শেখে, ইংরেজদের স্টাইল শেখে। বাংলাদেশে যে থাকে সে বাঙালি হয়, বাংলাদেশের ভাষা শেখে। ইন্ডিয়াতে থাকলে হিন্দি ভাষা শেখে, চায়নায় থাকলে চাইনিজ ভাষা শেখে। তাই হয় না? এটা কিসের জন্য হয়? এটা কিন্তু হয় ওই পরিবেশ বা ওই পরিমণ্ডলের জন্য। মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে ছোটবেলা থেকেই সে শিখে থাকে। আচ্ছা, আমরা গবেষণার খাতিরে যদি এই কাজটা করি যে আমরা ওই বয়সে ওই ইংল্যান্ডের বাচ্চাটাকে বাংলাদেশে রাখলাম, বাংলাদেশের বাচ্চাটাকে চায়নায় দিলাম, চায়নার বাচ্চাটাকে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার বাচ্চাটাকে চায়নায়, এরকম করে যদি ঘুরিয়ে দিই, তাহলে কেমন হয় দেখো তো। আচ্ছা, বাংলাদেশের যে বাচ্চাটাই আমেরিকায় বা ইংল্যান্ডে আমরা দিলাম, সে কি ওখানে যেয়ে বাংলা শিখবে? আবার ইংল্যান্ড বা আমেরিকার যে বাচ্চা আমরা বাংলাদেশে একটা পরিবেশ বা পরিমণ্ডলে একটা মা বাবার কাছে রাখলাম, সে কি ইংল্যান্ডের বাচ্চা বা বংশগতভাবে ইংরেজ বলে সে এখানে কি ইংরেজি শিখবে? শিখবে না কিন্তু, শিখবে না কিন্তু। চায়নার বাচ্চা ইন্ডিয়াতে এসে চাইনিজ শিখবে না, সে হিন্দি শিখবে। কারণটা কি? পরিমণ্ডল বা পরিবেশ। তাহলে দেখো, জন্মের পর থেকে সবার মুখের ভাষা ছিল একই, শুধুমাত্র পরিবেশ বা পরিমণ্ডলের কারণে এক একজনের ভাষা বা এক একজনের স্টাইল, এক একজনের সব কিছু কিন্তু আলাদা হয়ে গেছে। তো আমরা বলছি কি আচরণ এবং আচরণের বিকাশ। তাহলে আমরা এই যে আচরণ করি বা আমাদের আচরণ জন্মের পর থেকে বয়স বাড়তে বাড়তে বিকশিত হতে থাকে, তাই না, বিকাশ লাভ করতে থাকে, এটা কিন্তু এক হচ্ছে বয়স বৃদ্ধি, অন্যটা হচ্ছে পরিবেশ বা পরিমণ্ডল। এভাবে হয় না? হয় কিন্তু, কি তাই না বলো? এইভাবেই তো হয়। তো দেখো কত সুন্দর একটা জিনিস যে জন্মের পরে সমস্ত পৃথিবীর মানুষের
বা বাচ্চাদের মুখের ভাষা থাকে এক। এবার সে শুধুমাত্র পারিপার্শ্বিক পরিমণ্ডল বা পরিবেশের কারণে এক এক জায়গায় থেকে এক এক রকমের ভাষা, ঐতিহ্য, কৃষ্টি, কালচার, আচরণ বা স্টাইল সব কিছু সে শিখতে থাকে, তাই না? তো আমাদের আচরণটা আমরা আগেই বলেছি, মানুষ বা প্রাণী জন্মের পর থেকে যা কিছু করে এবং মৃত্যুর আগ পর্যন্ত তার সমস্ত কার্যক্রম কিন্তু আচরণের অন্তর্ভুক্ত, এবং এটা আস্তে আস্তে বিকশিত হয়। জন্মের পর থেকে আস্তে আস্তে বয়স বাড়তে বাড়তে সে বিভিন্ন পরিবেশ পরিমণ্ডলে ঘুরতে ফিরতে শিখতে শিখতে অনেক কিছুই শিখে যায়। এভাবে কিন্তু আচরণ বিকশিত লাভ করে, ঠিক আছে না? তাহলে আমরা বুঝলাম আচরণ এবং আচরণের বিকাশটা কী এবং সেটা কিভাবে হয়। কিভাবে হয় বলো তো? আচরণ তো জন্মের পর থেকে আমরা মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু করি, কিন্তু এইটা বিকশিত হতে থাকে বয়স বাড়ার সাথে সাথে, আর কি বিভিন্ন পারিবারিক বা পারিপার্শ্বিক পরিমণ্ডলের মধ্যে থেকে আমাদের এই আচরণটাকে কিন্তু শিখতে হয়। যে যে পরিবেশে থাকে, এজন্য বলে না সৎসর্গে সঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ, কারণ ওই যে যে পরিবেশে থাকে সেই রকম আচরণ তার হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা আচরণটা কিভাবে বিকশিত হয় দেখলাম। এই বিকশিত হওয়ার পিছনে আমরা বলেছি বয়স বৃদ্ধি বা বয়োবৃদ্ধি কিন্তু কাজ করে। ছোটোবেলায় একটা মানুষ যে কাজ পারে না, বয়স বাড়তে থাকলে বা বেড়ে গেলে একটা সময় দেখা যায় অনেক কাজ আমরা পেরে যাই। একদম ছোটোবেলায় আমরা হাঁটতে পারি না, পারি না, কিন্তু বয়স বাড়তে থাকলে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আমরা হাঁটা শিখি, সাঁতার কাটা শিখি, সাইকেল চালানো শিখি, লেখাপড়া শিখি, তাই না? শিক্ষণ ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না, স্টাডি করতে হয়, অনুশীলন করতে হয়। তো এটা বয়স বাড়ার সাথে সাথে হতে থাকে। তো ঠিক আছে, আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের নামকরণ আমরা জানলাম আচরণ এবং আচরণের বিকাশ। আচরণ সম্পর্কে তোমরা ইতিপূর্বে আগেই জেনেছো, আজকে এটা কিভাবে বিকশিত হয় এবং পারিপার্শ্বিক পরিমণ্ডলের সাথে কতটা ভূমিকা পালন করে আমরা জেনে নিলাম। এই চ্যাপ্টারে দেখো আর একটা জিনিস আমরা বলবো, ফেরেল ম্যান বা ফেরেল মানব। ফেরেল মানব, দেখো জিনিসটা কি? তোমাদের কাছে হয়তো শব্দটা নতুন, নাম শুনেছো আগে কোনো দিন? শোনো নাই। ফেরেল মানব, ফেরেল মানব, ফেরেল ম্যান। এই ফেরেল মানব বা ফেরেল ম্যান বলতে আমরা সেই সব ভাগ্যহত শিশুদের কথা বলতেছি যারা জন্মের পর থেকে জন্ম অবধি আর কি, জন্ম অবধি মানুষের সমাজের বাইরে থেকে বন্য পরিবেশে বিভিন্ন বন্য প্রাণী দ্বারা লালিত পালিত হয়ে বড় হচ্ছে বা হয়েছে। কাকে বলে ফেরেল ম্যান বা ফেরেল মানব? ফেরেল মানব হচ্ছে সেই সমস্ত ভাগ্যহত মানব সন্তান যারা জন্মাবধি অর্থাৎ জন্মের পর থেকে এই মানুষের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বনে জঙ্গলে পাহাড়ে গুহায় বিভিন্ন বন্য প্রাণীদের দ্বারা লালিত পালিত হয়ে বড় হয়। চিন্তা করে দেখছো? কোনোদিন ভাবছিলে এ ধরনের কথা? হয় কিন্তু পৃথিবীর বিভিন্ন জঙ্গল থেকে কিন্তু এই রকমের ভাগ্যহত মানব সন্তানদের কিন্তু উদ্ধার করা হয়েছে। এই ধরনের ভাগ্যহত মানব সন্তানদেরকে আমরা বলছি ফেরেল ম্যান। কাকে বলে ফেরেল ম্যান তালি? বলো। ফেরেল মানব হচ্ছে সেই ধরনের ভাগ্যহত সন্তান বা শিশু যারা জন্ম অবধি এই মানুষের সমাজ থেকে মা বাবার কাছ থেকে ছিটকে পড়ে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কারণে এটা কিন্তু হইতে পারে, হয়ে তারা বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে গুহায় বিভিন্ন বন্য প্রাণীদের দ্বারা লালিত পালিত হয়ে বড় হয়েছে। এ ধরনের পৃথিবী থেকে বিভিন্ন ভাগ্যহত শিশুদেরকে কিন্তু উদ্ধার করা হয়েছে, যাদেরকে আমরা ফেরেল ম্যান বলতেছি। এই ধরনের ভাগ্যহত সন্তানদের মধ্যে একটা উৎকৃষ্ট উদাহরণ দিয়েছেন ভারতের বিজ্ঞানী রেভারেল জে সিং। ওনারা রেভারেল জে সিং ভারতের মেদিনীপুর অঞ্চলের এক জঙ্গল থেকে দুইটা মানুষের বাচ্চা মেয়ে শিশুকে উদ্ধার করেন। যখন উদ্ধার করা হয় তখন বড় যে মেয়েটা তার বয়স ছিল 8 বছর আর ছোটটার বয়স ছিল 1.5 বছর।
ওনারা এই দুজনের নাম রাখেন, বড়টার নাম রাখেন কমলা আর ছোটটার নাম রাখেন অমলা। এই অমলা কমলাদের রেভারেল জে সিং মেদিনীপুর জেলার একটা জঙ্গল থেকে উদ্ধার করেন। ঠিক আছে, এটা কি ফেরেল মানব, ঠিক আছে না? তো জন্মের কিছুদিন পরে ছোট বাচ্চাটা মারা যায়। আর অমলা, ছোটটার নাম ছিল কমলা, বড়টার নাম ছিল অমলা। কমলা মারা যায়, আর এই অমলা 9 বছর বেঁচে ছিল। 8 বছর বয়সে উদ্ধার করা হয় তাকে, আর বাকি আর 9 বছর সে বেঁচে ছিল, অর্থাৎ 8 আর 9 17 বছর বয়স পর্যন্ত সে বেঁচে ছিল। যখন রেভারেল জে সিং অমলা এবং কমলাকে উদ্ধার করেন, এবং অমলা তো মারা যায়, ছোটটা কমলা বেঁচে ছিল, যখন তাকে উদ্ধার করা হয় তখন মানুষের বিভিন্ন রকমের যে গুণাবলী তার মধ্যে কিন্তু ছিল, ঠিক আছে? সে 2 পায়ে দাঁড়াতে পারত না, কারণ জঙ্গলেতে সে দেখিনি কোনো সময় মানুষ এভাবে দাঁড়ায়। সে প্রাণীদের সাথে ছিল, 4 হাত পায়ে দাঁড়াতো, সে 4 হাত পায়েই দৌড়াতো, কাঁচা মাংস খেত, পানি গ্লাসে পানি দিলে খেতে পারতো না, কারণ গ্লাস তো কোনো সময় জঙ্গলে সে পায়নি, দেখিনি, চেটে চেটে পানি খেত। হ্যাঁ, খাবার খাওয়ার সময় তার খাবারের আশেপাশে কেউ আসলে সে আক্রমণ করে গর্জন করে তার ঘাড়ের ওপরে পড়তো। অন্ধকারে সেই ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘুরিয়ে ফিরে বেড়াতো, আলো দেখলে কিন্তু ভয় পেত সে। আর তাকে কখনো কিন্তু জামা কাপড় পরানো যায়নি উদ্ধারের সময়, এমনকি প্রচণ্ড শীতের সময়ও না, কারণ এইগুলো তো সে এর আগে কোনো দিন সে দেখেনি বা পড়েনি। তো জন্মের পর থেকে সে 8 বছর ধরে একটা বন্য পরিবেশে নেকড়েদের সাথে মানুষ হয়েছে, নেকড়ের বাচ্চাদের সাথে নেকড়েদের দুধ খেয়ে সে মানুষ হয়েছে। এই ধরনের ভাগ্যহত মানব শিশুদেরকে আমরা বলছি ফেরেল মানব, ঠিক আছে? তো এই কমলাকে এবার ওই পরিবেশ থেকে মানুষের সমাজে আনা হয়। অমলাকে নানান রকমের ট্রেনিং বা মনুষ্য পরিবেশে এনে তাকে মানুষের সংস্পর্শে এনে বিভিন্ন রকমের শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়। তাকে 2 পায়ে দাঁড়ানো অভ্যেস করতে, এই শিক্ষাটা দিতে তার 1.5 বছর সময় লেগেছিল। হাঁটা শিখতে সময় লেগেছিল 4 বছর, 4 বছর সময় লেগেছিল হাঁটা শিখতে। কিন্তু যখন সে দৌড়াতে যেত তখন কিন্তু ওই 2 পায়ে পারতো না, আবার সেই 4 হাত পায়ে দৌড়াতো। তার মনুষ্যত্বের বিকাশটা কিন্তু খুব ধীর গতিতে হয়েছিল, তাই না? তো আমরা একটা জিনিস দেখি তাহলে, এই যে অবাঞ্ছিত ভাগ্যহত মানব শিশু যারা বনে জঙ্গলে মানুষ হয়েছে, যাদেরকে আমরা ফেরেল মানব বলছি, এরা ছোটোবেলা থেকে মানুষের সংস্পর্শ না পাওয়ার কারণে, মানুষের পরিমণ্ডলে না থাকার কারণে সে কিন্তু সত্যিকারের মানুষ হতে পারেনি। বন্য পরিবেশে বন্য প্রাণীদের দ্বারা লালিত পালিত হয়ে সে বন্যই থেকে গেছে। তো তাকে নানান ট্রেনিং করানোর পরে তার ভেতরে কিছু মানবিক গুণাবলী অবশ্যই এসেছিল পরে, তবে সেটা 3-4 বছরের মানব বাচ্চা শিশুর চেয়েও বেশি নয়। এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয়, আমাদের ভেতরে শিক্ষার বা জানবার বা অনুভব করবার বা আমাদের বিকাশ লাভ করবার মেন সময়টা কিন্তু শিশু বয়স। বুড়ো বয়সে কিন্তু কোনো জিনিস নতুন করে শিখে পারা যায় না। যার কারণে শিশু বয়সেই যেহেতু তারা এইসব সংস্পর্শের বাইরে ছিল, যার কারণে তাদের দিয়ে অনেক কিছু করা যায়নি। তা আমরা ফেরেল মানব সম্পর্কে মোটামুটি জানলাম। এই ধরনের আরও কিছু সমাজ থেকে বঞ্চিত মানব শিশুদের উদাহরণের কথা আমরা দেখেছি। সমাজবিজ্ঞানী কিংসলি ডেভিস আরও 2টা মানব শিশুর পরিণামের উল্লেখ করেছেন। সমাজ থেকে বিচ্ছিন্ন এই মানব শিশুদেরকে তিনি উদ্ধার করেছিলেন। তিনি অ্যানা বলে একটা মেয়ের কথা উল্লেখ করেছেন। অ্যানা ছিল তার মায়ের অবৈধ সন্তান। কি ছিল? অবৈধ সন্তান। অ্যানার মার পরবর্তীতে অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তো তার বাবা কাছ থেকে অ্যানাকে সবসময় লুকাই রাখার জন্যে জঙ্গলে একটা পোড়া বাড়িতে তাকে বন্ধ রেখে দিয়েছিলেন অ্যানার মা।
অ্যানার মা গৃহকর্মে এত বেশি ব্যস্ত থাকতেন যে অ্যানাকে সে শুধুমাত্র একটু, যাকে বলে গোপন করে একটু দুধ খাইয়ে আসার মতন সময় বের করে গোপনে ওইটা করে সে পরিবারে ফিরে আসতো। অ্যানা তার মায়ের সংস্পর্শ পায়নি বলে দেখা গেল অ্যানা মানসিক বিকাশ হয়নি। 5 বছর বয়সে অ্যানাকে উদ্ধার করা হয়। একজন কিংসলি ডেভিস উদ্ধার করেন। উনি উদ্ধার করে দেখেন অ্যানার ভিতরকার মানবীয় গুণাবলী মোটেই নাই। তাকে বিভিন্ন পরিবেশ বা পারিবারিক পরিমণ্ডলে রাখা হয়, কিন্তু অ্যানার মানসিকতা বা মানবিকতার কোনো উন্নতি লাভ করেনি। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে অ্যানা ছিল মূলত জড়বুদ্ধির, যার কারণে তার বিকাশটা বেশি হয়নি। একই রকমভাবে ইসাবেলা নামে আরেকটা মেয়ের সন্ধান আমরা পাই। ইসাবেলা ছিল তার কালা এবং বোবা বাবা মায়ের সন্তান। সেও মায়েদের কাছ থেকে কোনো বা বাবাদের কাছ থেকে কোনো রকমের সামাজিক বা শিক্ষা পায়নি বা কোনো বিভিন্ন গুণাবলী পায়নি বলে তার ভিতরেও কোনো মানবিক গুণাবলী বিকাশ লাভ করেনি। পরবর্তীতে ইসাবেলাকে এনে মানুষের সংস্পর্শে এনে তাকে নানান রকম শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়। আস্তে আস্তে ইসাবেলার ভিতরে মানবিক বিভিন্ন রকম গুণাবলী চলে আসে। তো আমরা এ থেকে কিন্তু দেখলাম যে জন্মগতভাবে জেনেটিক্যালি মানুষের সন্তান হইলেও যদি উপযুক্ত পরিবেশ বা পরিমণ্ডল তাকে না দেওয়া হয়, সে যদি না পায়, তাহলেও কিন্তু সে মানুষ হয়ে উঠতে পারে না বা পারবে না। পারবে? বলো, পারবে না। কিন্তু যতই আমি মানুষের সন্তান, আমি যদি মানুষের সংস্পর্শের বাইরে থেকে যাই, মানুষের এই আচার আচরণ, মানুষের এই চালচলন, ওঠা বসা, ভাব ভাষা এসব যদি আমি না পেয়ে থাকি, তাহলে এগুলো তো শেখবার কোনো সুযোগ আমার হয়নি। ফলে আমি কি করে মানুষের মতন আচরণ করব? তো এক্ষেত্রে আমরা কিন্তু দেখলাম যে বংশগতভাবে যে জেনেটিক্যালি যেই বংশেরই হোক না কেন, উপযুক্ত পরিবেশই তাকে বড় করে মানুষ করে তুলবার জন্য সহায়তা পালন করে। তো আমরা মূলত আমাদের এই চ্যাপ্টার দেখলাম আচরণ ও আচরণের বিকাশ আস্তে আস্তে কীভাবে হয়। আমরা বললাম শিক্ষণের ফলে হয়, বয়স বৃদ্ধির ফলে হয়, পারিপার্শ্বিক বা পারিবারিক বা সামাজিক পরিবেশ বা পরিমণ্ডল মানুষকে বিভিন্ন রকম ভাষা, শিক্ষা, কৃষ্টি, কালচার শিখতে সহায়তা করে। আমরা মোটামুটি এটা জানলাম। এরপরে আসো দেখো বংশগতি। আমরা একটু বংশগতি নিয়ে কথা বলি। বংশগতি, হেরিডিটি। বংশগতি নাম শুনেছো? বংশগতি দেখো, যারা সায়েন্সের ছাত্রী তারা অবশ্য নাম শুনেছো, হেরিডিটি, তাই না? কাকে বলে হেরিডিটি? আমি বলি, শোনো তোমরা। হেরিডিটি বা বংশগতি হচ্ছে সেই সমস্ত গুণ বা বৈশিষ্ট্যের সমাহার। কি বলছি আমরা? বংশগতি বলতে আমরা সেই সমস্ত গুণ বা বৈশিষ্ট্যের সমাহারকে বলতেছি, যে সমস্ত গুণ বা বৈশিষ্ট্যগুলো একজন মানব শিশু বা একটি মানব শিশু তার পূর্ববর্তী বংশধরদের কাছ থেকে নিয়ে জন্মগ্রহণ করে। বংশগতি হচ্ছে সেই সমস্ত গুণ বা বৈশিষ্ট্যের সমাহার যেগুলো একটা মানব শিশু তার পূর্ববর্তী বংশধর, অর্থাৎ কিনা তার বাবা মা, দাদা দাদি, নানা নানিদের কাছ থেকে নিয়ে জন্মায়। এই সমস্ত গুণ বা বৈশিষ্ট্যের সমাহারকে আমরা বংশগতি বলছি। দেখো, আমি তোমাদের স্যার, আমার জন্ম যেখানে, আমার বাবা মা, আমার চেহারাটা কেমন? আমার বাবা মাদের মতো, দাদা দাদি, নানা নানিদের মতন, কিন্তু তোমাদের বাবা মাদের মতন না। কিন্তু তোমাদের চেহারাটা কেমন? আজকে বাসায় যে প্রত্যেকে আয়না দিয়ে নিজেদের মুখটা সুন্দর করে দেখবা, দেখে বাবার দিকে, মায়ের দিকে তাকাই দেখবা, মামাদের দিকে, নানা নানির দিকে, দাদা দাদির দিকে খেয়াল করে দেখবা। গায়ের রং, চোখের ধরন, চুলের গড়ন, লম্বা, তাই না, উচ্চতা, আর কি উচ্চতা, তারপর মেজাজ, মানসিকতা, এই যে সমস্ত গুণ, বুদ্ধি, ব্যক্তিত্ব, মেজাজ, মানসিকতা, চালচলন, ওঠা বসা, হাব ভাব, চুলের ধরন, চোখের গড়ন, নাক, কান, চোখ, মুখ, এই সমস্ত গুণগুলো কিন্তু আমরা আমাদের পূর্ববর্তী বংশধরদের কাছ থেকে নিয়েই জন্মাই। এই যে সমস্ত গুণ বা বৈশিষ্ট্য নিয়ে একটা মানব শিশু জন্মাচ্ছে, সেইগুলো হচ্ছে তার বংশগতি। ঠিক কিনা? পরিষ্কার যে বাবা মা, তাদের সন্তানরা বেশিরভাগ পরিষ্কার হবে,
এটাই স্বাভাবিক। কালো হবে না এই কথা বলা যায় না, পূর্ববর্তী বংশধরটা যদি থেকে থাকে হবে। লম্বা বাবা মার ছেলে মেয়ে লম্বাই হবে, খাটো হবে না। আমরা অনেক সময় বলি না, দেখো না বাচ্চাটাকে দেখি, বলি দেখি কি এই একদম ওর মামার মতন হয়েছে, ওর নানার মতন হয়েছে, বলে না? দেখতে একদম মুখটা ওর মামার মতন বা ওর নানার মতন, নানির মতন, হ্যাঁ মামির মতন বলে না কি? না, কিন্তু মামি কিন্তু অন্য বংশের, দাদা দাদির মতন হইতে পারে, চাচার মতন হইতে পারে, চাচির মতন না, খালার মতন হইতে পারে, খালুর মতো না, খালু অন্য জায়গার লোক, খালাকে আমার মায়েরই বোন, ফলে আমার আদল, আমার মার আদল, খালার আদল, নানা নানি একই রকম হয়। তো বংশগতি বলতে আমরা সেই সমস্ত গুণ বা বৈশিষ্ট্যের কথা বলছি, যে গুণ বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশধর তার পূর্ববর্তী বংশধরদের কাছ থেকে নিয়ে জন্মায়। ঠিক আছে না? হ্যাঁ, কীরকম সে গুণগুলো? আমার উচ্চতা, গায়ের রং, চোখের গড়ন, চুলের ধরন, দাঁতের গড়ন, কান। আমি অনেক সময় তোমাদের উদাহরণ দিয়ে বলি, আমার দিকে ভালো করে খেয়াল করে দেখো, আর তোমরা দেখবা তোমার ভাবির দিকে পিকনিকে যখন যাই, দেখবা এবারে আমাদের দুজনের দেখে আমাদের বাচ্চাদের দেখবা, আমার নাক দেখো একটু ভতা টাইপের, কিন্তু তোমাদের ভাবির নাকটা একটু লম্বা। কিন্তু আমার 3 জন বাচ্চা, তাদের প্রত্যেকের নাক হয়েছে আমার মতো, ভতা নাক। আমার কান দেখো কত সুন্দর, তলার দিকটা মোটা ফাঁকা। তোমাদের ভাবির কান দেখবা এখানে জোড়া লাগানো, আমার বাচ্চাদের কান দেখবা তোমার ভাবির মতন হয়েছে, আমার মতন হয়নি। চোখ হয়েছে ভাবির মতন, গায়ের রং হয়েছে আমার মতন, চুলের ধরন, চোখের গড়ন সব তোমরা নিজেদের চেহারা ছবি সুন্দর করে দেখে বাবা মা, দাদা দাদি, নানা নানিদের দিকে খেয়াল করে দেখবা যে তোমাদের চেহারা ছবি, গায়ের রং, উচ্চতা, মুখের গড়ন, চুলের ধরন, দাঁতের গড়ন, নাক, কান সব কিছুই তোমাদের পূর্বপুরুষদের সাথে মিলে আছে। এমনকি বুদ্ধি, ব্যক্তিত্ব, মেজাজ, মানসিকতা সব কিন্তু। তাহলে বংশগতি সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। আমরা এই চ্যাপ্টার থেকে কিন্তু আস্তে আস্তে এভাবে এগুবো। এরপরে আমরা বলি পরিবেশ। পরিবেশ নিয়েও একটু বলি। পরিবেশ এই জিনিসটা অবশ্য তোমাদের প্রত্যেকেরই জানা আছে, তাই না? আমরাও নিজেরা ক্লাস 4-5-এ পড়েছিলাম কিন্তু পরিবেশ কাকে বলে। তোমরাও পড়েছো, সমাজ বিজ্ঞানে আমরা পড়তাম। কাকে বলে পরিবেশ বলো? মনে আছে তোমাদের? হ্যাঁ, মনে নাই? পরিবেশ হচ্ছে, দেখো, পরিবেশ মানে আমরা বলেছিলাম যে আমাদের চারিপাশে যা কিছু আছে, আমরা ওই সেই ক্লাস 4-5-এ পড়েছিলাম, আমাদের চারিপাশে যা কিছু আছে তাই হচ্ছে কিন্তু আমাদের পরিবেশ, তাই না? উদাহরণ কিরকম দেব? উদাহরণ সেখানেই পড়েছিলাম, ওই যে গাছপালা, জীবজন্তু, কি প্রথম দিয়ে শুরু করেছিলাম, বাবা মা, চাচা চাচি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গাছপালা, জীবজন্তু, হ্যাঁ, আবহাওয়া, জলবায়ু, এই সব কিছু মিলেই হচ্ছে আমাদের পরিবেশ, তাই না? এনভায়রনমেন্ট। আমরা এই চ্যাপ্টারে এসে বংশগতি পরিবেশ পড়াচ্ছি কেন? পড়াচ্ছি এই কারণে যে আমাদের আচরণগুলো বিকশিত হতে গেলে বংশগতি লাগবে, পারিপার্শ্বিক পরিমণ্ডল বললাম না, এগুলো লাগবে কিন্তু। তো পরিবেশ হচ্ছে সেই পরিমণ্ডল, যে পরিমণ্ডলে আমি একেবারে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বেড়ে উঠতেছি, বড় হচ্ছি, তাই না? কাকে বলে পরিবেশ তাহলে? পরিবেশ হচ্ছে কি? সেই পরিমণ্ডল, যে পরিমণ্ডলে একটা মানব শিশু সেই মাতৃ গর্ভকালীন সময় থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত থাকে। উদাহরণ দিলে তোমরা ভালোই বুঝতে পারবা। আমরা যেহেতু আগের ক্লাসে এই সবগুলো পড়েছি, নিচের দিকের ক্লাসে, যে পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে, যা কিছু আমাদেরকে পরিবেষ্টিত করে রয়েছে, আমাদেরকে ঘিরে রয়েছে, সেটাই হচ্ছে আমাদের পরিবেশ। যেমন হচ্ছে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, তাই না, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তারপর গাছপালা, জীবজন্তু, হ্যাঁ, ঘর বাড়ি, আবহাওয়া, জলবায়ু, ভূমির গঠন, সব কিছু আমাদের পরিবেশের অন্তর্ভুক্ত, তাই না? তো আমরা মোটামুটি আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। আগামী ক্লাসে আমরা তোমাদের সাথে আরও কথা বলবো। তোমরা ইতিমধ্যে এইসব নিয়ে বাড়িতে একটু পড়তে থাকো, চেষ্টা করো, চর্চা করো। আর করোনাকালীন সময়ে সবাই মাস্ক ব্যবহার করবা, ঘরে থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা, তাই না? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।